আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচনী মাঠের যত খেলাধুলার এটা রীতিমতো জমে উঠেছে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই নির্বাচনে যারা স্টেক হোল্ডার তাদের মধ্যে যে পারস্পরিক দ্বন্দ্ব, সংঘাত, অবিশ্বাস এবং নির্বাচনকালীন সময় যা হয় একে অপরের প্রতি যে বিষোদ্গার এটি এখন তুঙ্গে। আপনারা জানেন যে গত ১৭ মাসে আমাদের বাংলাদেশে যা কিছু ঘটেছে পুরো সময়টি রাজনীতির মেরুকরণে অন্তত ৬ থেকে ৭টি বাঁক নিয়েছে এবং এই ৬ থেকে ৭টি বাঁকের যে পরিবেশ, পরিস্থিতি এবং প্রেক্ষাপট তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রীয় বাহিনীগুলো যখন যেরকম তখন সেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়েছে। যখন তারা ঠিক জুলাই আগস্ট বিপ্লবের পর দেখলো যে এখানে ছাত্ররা, সমন্বয়করা ক্ষমতার কেন্দ্রে আছে, তখন তারা এই ছাত্রদের তোষণ শুরু করলো। ছোট ছোট নিজেদের সন্তানের বয়সী, অনেকের নাতির বয়সী ছেলেদের, মেয়েদের তোয়াজ তদবির করতে আমাদের আমলাতন্ত্রের কোনো লজ্জা হলো না। নিজেদের নিয়োগ, বদলি, পদোন্নতি ইত্যাদির জন্য তারা ছাত্রদের পেছনে ঘুরল এবং বিভিন্ন ছাত্র সমন্বয়কদেরকে তারা নানা রকম লোভ লালসার ফাঁদে এভাবে ফেলল যে ডিসি নিয়োগ থেকে শুরু করে সচিব নিয়োগের ক্ষেত্রে অনেক ছাত্র নেতাদের নাম আসলো এবং যে বিপুল অঙ্কের ঘুষ লেনদেনের কাহিনী আমরা জানলাম। এটি বাংলাদেশে কখনো হয়নি। চেক দিয়ে বদলি, ঘুষের টাকা অ্যাডভান্স দেওয়া ইত্যাদি নানা রকম, আবার দলিল সম্পাদন করা, মানে একটা বিশ্রী যাচ্ছে তাই একটা অবস্থা আমাদের প্রশাসন যন্ত্রের লোকজন করল। তারপর তারা জামাতের দিকে ঝুঁকে গেল। এরপরে আবার সেনাবাহিনীর যারা এই মুহূর্তে পাওয়ারে আছেন, জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার যারা সঙ্গী সাথী, তাদেরকেও তোয়াজ তদবির শুরু করলো। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সঙ্গী সাথী, চট্টগ্রামে যাদের বাড়ি, ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকে যারা চাকরি করেন, তাদেরকে তারা মাথায় করে নাচা শুরু করলো এবং সর্বশেষ এখন তারা বিএনপি নিয়ে মাতামাতি করছে। আমাদের দেশে এই যে বছরে ৬টা ঋতু, ২ মাস ২ মাস করে ১২টি মাস, এবং প্রতি ২ মাস অন্তর অন্তরই প্রকৃতিতে ব্যাপক পরিবর্তন হয় আর প্রতিদিনই প্রকৃতি এলোমেলো অবস্থায় থাকে। এই জন্য আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স বা চরিত্র, এটি নিয়ে পৃথিবীর সব মানুষ নানা সময় ব্যঙ্গ করেছে, বিদ্রুপ করেছে। দিল্লি থেকে লোক এসেছে, আফগানিস্তান থেকে লোক এসেছে, মানে রাজা বাদশার সেনাপতিরা, তারা লুণ্ঠন করে চলে গেছে। কিছুদিন থাকার পরে দেখলো যে এরা বড়াই করে বেশি, হাম্বিতম্বি করে বসি, কাজ করে কম, আর মুহূর্তের মধ্যে তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে এক দল থেকে অন্য দলে চলে যায়। এই জন্য কি হলো, আমাদের এই দেশে রাজনীতির যে প্রতিষ্ঠান এটি হাজার বছরে গড়ে ওঠেনি এবং বিদেশ থেকে যারা এসেছে তারা দীর্ঘমেয়াদে আমাদের এই দেশে কখনোই থাকেনি। অনেকে চলে গেছেন, অনেকের অস্তিত্ব বিলীন হয়েছে। বিভিন্ন সময়টাতে আমাদের দেশে মুঘলরা, তুগলকরা, তারপরে পার্সিয়ান যারা রয়েছেন তারা, আর্মেনিস্তানের যারা লোক রয়েছেন তারা, ইংরেজরা, জাতিগোষ্ঠী আমাদের শাসন করেছে ২০০ বছর, ৩০০ বছর, ৫০০ বছর, কখনো কখনো ৮০০ বছর। তো এখন এই বাংলাতে একটু খুঁজে বের করেন তো পাল বংশের কোনো লোক আছে নাকি, বা সেন বংশ যারা ১৫০ বছর শাসন করেছে তাদের কোনো লোক আছে নাকি, রাজা শশাঙ্কর কোনো লোক পাওয়া যায় কিনা। মুঘল সাম্রাজ্যের যে স্বর্ণের সময় এই বাংলাদেশে ছিল, ৩৫০ বছর তারা ভারতবর্ষ শাসন করেছে, বাংলায় কোনো মুঘলদের বংশধর পাওয়া যায় কিনা, দেখবেন যে নেই।
তো এই হলো প্রকৃতি এবং পরিবেশ। এই প্রকৃতি এবং পরিবেশে ভালো কোনো কিছু ধারণ করার কোনো যোগ্যতা আমাদের নেই, বরং মন্দ যা কিছু আছে তা মাথায় করে নাচার যে আমাদের চিরাচরিত অভ্যাস, সেই অভ্যাসটা আমাদের রাষ্ট্রের আমলাতন্ত্র এই মুহূর্তে তারা করে বেড়াচ্ছে। এই আমলাতন্ত্রে এরশাদকে ডুবিয়েছে, এই আমলাতন্ত্রে শেখ হাসিনাকে ডুবিয়েছে, এই আমলাতন্ত্রে হাওয়া ভবন তৈরি করেছে। এই আমলাতন্ত্রের কারণে ১/১১ এসেছে এবং এই আমলাতন্ত্রের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে অন্তর্নিহিত ভালো গুণাবলীগুলো ছিল সেগুলো আমরা কাজে লাগাতে পারিনি। অনেক আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আমার খুব মায়া লাগে। অনেক আগে তিনি একটা লেখা লিখেছিলেন যে আমি যদি দুদকের চেয়ারম্যান হতাম। কোনো একটা পত্রিকায় তিনি লেখা লিখেছিলেন, অসাধারণ একটা লেখা, পুরোটা আমার মনে নেই, কিন্তু তার সেই লেখা হৃদয়, যুক্তি, আশা আকাঙ্ক্ষা, দুর্নীতি বন্ধ করার জন্য তিনি যেভাবে আকুতি জানিয়েছিলেন অনেক আগে। কিন্তু সেই মানুষটি যখন ক্ষমতায় এলেন, তার সরকারের লোকজন, তার উপদেষ্টার পিএস, এই পিএস দুর্নীতি করবে, এটা আসলে কল্পনাই করা যায় না। কিন্তু বাস্তবে সেটা হয়েছে এবং এই কাজের জন্য আমলাতন্ত্র একটা বিরাট ভূমিকা পালন করেছে। যে আমলারা 2 দিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম জপতে জপতে আত্মহত্যার মতো অবস্থা তারা তৈরি করত, সেই আমলারা এখন বিএনপির নামে, তারেক রহমান সাহেবের নামে এখন রীতিমতো উট কুরবানি দেয়। তারা এখন বলবে যে না, এখন আর আমরা ছাগল কুরবানি দেব না, আমাদের নেতার অসম্মান হবে। নেতা অনেক বড়, তিনি ইংল্যান্ডে থেকে এসেছেন, কাজেই সেই নেতাকে খুশি করার জন্য আরব দেশের উট লাগবে, উট জবাই করবে, গরু ঠরু দিয়ে হবে না। এই হলো তেলবাজির অবস্থা। এর ফলে কি হলো, এই সমন্বয়করা, ছাত্ররা, এনসিপিরা, জামাত সবাই মিলে এখন এই প্রশাসনের বিরুদ্ধে নির্বাচনের আগের মুহূর্তে বিষোদ্গার করছেন। তারা বলার চেষ্টা করছেন যে প্রশাসন একটি বিশেষ দলকে মদদ দিচ্ছে। আবার অনেকে টিটকারি করে বলার চেষ্টা করছে যে তারা গুলশানকে কেবলা বানিয়ে ফেলেছে। বুঝতে পারে যে কত বেদনা হলে, কতটা কষ্ট হলে তারা এই ধরনের কথাবার্তা বলতে পারে। এখানে গুলশান বলতে বিএনপির যে কার্যালয়ের অফিস, চেয়ারপারসনের অফিস বা চেয়ারম্যানের অফিস, আর জনাব তারেক রহমান সাহেবের বাসভবন, এটাকে গুলশান বলে ইন্ডিকেট করা হয়েছে। আর অন্যদিকে যে দলটি, সেই দলটি সম্পর্কে যে কথা বলা হয়েছে সেটা নিঃসন্দেহে বিএনপি। আর এই ঘটনাগুলো নির্বাচনের পূর্ব সময়টিতে যখন জেলা প্রশাসক রূপে যিনি থাকবেন, ডিপটি কমিশনার, তিনি মূলত নির্বাচনের প্রধান কর্তা ব্যক্তি, জেলা রিটার্নিং অফিসার। তো এই জেলা রিটার্নিং অফিসারদের সম্পর্কে প্রধানতম যে স্টেক হোল্ডার নির্বাচনের বিএনপির প্রতিদ্বন্দ্বী জামাত এবং এই কয়দিন আগে যারা দেশ চালিয়েছে সেই এনসিপি, এবং এনসিপির সেই কর্তা ব্যক্তি, সেটা হাসনাত আবদুল্লাহ হন কিংবা ধরুন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া হন, তারা সেই কেউ নির্বাচন কমিশনে গিয়ে, কেউ বা মিডিয়ার সামনে এসে প্রশাসনের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। এবং এটার ব্যাপারে যদি প্রশাসন রেসপন্ড না করে, সরকার রেসপন্ড না করে, এমনকি বিএনপি যদি বিষয়টি রেসপন্ড না করে, তাহলে নির্বাচনের পথে যে কি পরিমাণ বাধা আসবে, আনএক্সপেক্টেড বাধা আসবে, যেটা আপনি আমি এখনো কল্পনাও করতে পারছি না। নির্বাচনের যে মাঠ এই মুহূর্তে, বিশ্বাস করেন বিএনপি চোখ বুজে হেলে দুলে জয়লাভ করবে। এমনকি যে পরিমাণ বিদ্রোহী প্রার্থী হওয়ার কথা ছিল, সেই পরিমাণ বিদ্রোহী প্রার্থী হয়নি। অল্প কয়েকটি জায়গাতে বিদ্রোহী প্রার্থী হয়েছে, এবং সবগুলো বিদ্রোহী প্রার্থীও যদি জয়লাভ করে, বিএনপির কিছু আসে যায় না। দ্বিতীয়ত, এখানে বিএনপির যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন, জামাত, এনসিপি, জাতীয় পার্টি কিংবা অন্যান্য যারা আছেন স্বতন্ত্র, কেউ বিএনপির কোনো প্রার্থীর সামনে দাঁড়াতে পারবেন আমার কাছে মনে হচ্ছে না সেটা। তো এখানে আসলে বিএনপির কোনো দালালি দরকার নেই, কোনো তাবিদারি দরকার নেই, কোনো ফেভার দরকার নেই। বরং বিএনপির উচিত
আমলাতন্ত্রকে চ্যালেঞ্জ জানানো যে তোমাদেরকে আমরা ভালো করে চিনি, আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আওয়ামী লীগ জমানাতে যারা দলবাজি করেছে এবং গত 17 মাসে যারা দলবাজি করেছে তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সত্যিকার অর্থে যারা দলবাজি করেনি এবং আগামীতে বিএনপির দলবাজি করবে না এবং বিএনপির সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, কেবলমাত্র সৎ কর্মকর্তা, তারা আওয়ামী লীগ হোক জামাতের হোক, তাদেরকে আমরা নিয়োগ দেব। এরকম একটি ঘোষণা যদি দেয়, ভোটারদের মধ্যে এটা দারুণ উদ্দীপনা তৈরি করবে, প্রতিপক্ষের মুখ বন্ধ হবে। কিন্তু এখন ধড়িবাজ পুলিশ, ধড়িবাজ সিভিল সার্ভেন্ট, এমনকি ধড়িবাজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা কর্মকর্তা, যারা রাতারাতি বিএনপি হওয়ার চেষ্টা করছেন, বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেবের মনোরঞ্জনের চেষ্টা করছেন, এটা বিএনপিকে রীতিমতো আত্মহত্যার দিকে নিয়ে যাবে। অথবা সেই যে বিখ্যাত একটা কথা আছে না, যা কিছু অপ্রয়োজন, মানে আপনার জন্য যা কিছু প্রয়োজন নয়, সব কিছুই আপনার কাছে বিষ। এখন যেই বিএনপির দালালি দরকার নেই, কোনো আমলাতন্ত্রের সহযোগিতা দরকার নেই, কোনো ব্যবসায়ী সম্প্রদায়ের সাপোর্ট দরকার নেই, রাজনৈতিক যারা লোক রয়েছে তাদের সঙ্গে কোনো রকম দহরম মহরম সম্পর্ক দরকার নেই। এখন বিএনপি ধরুন একেবারে নরম সরম খরগোশ, আর আশেপাশে তাদের কাছে যারা ভিড়ছে তারা বলতে গেলে সবাই বাঘের জিহ্বা। আপনারা জানেন যে বাঘের জিহ্বা ভয়ানক, ধারালো, এতটা ধারালো যে মানুষের শরীরে যদি বাঘ চাটা দেয় তাহলে তার মাংসগুলো একেবারে সঙ্গে সঙ্গে দাঁতের মানে জিহ্বার সঙ্গে চলে আসবে। তো বিএনপির যে এই মুহূর্তে তার যে তুলতুলে একটা অবস্থা, ক্ষমতার একেবারে কাছাকাছি, অনেকটা খরগোশের মতো, আর প্রতিপক্ষ যারা আছে তাদের সব কিছু হলো বাঘের ধারালো নখ, ধারালো দাঁত এবং জিহ্বার মতো ভয়ঙ্কর। কাজে বিএনপি যতটা নিজেকে দূরে রাখবে তত বেশি তার উপকার হবে, আর যত বেশি সে মাখামাখি করবে তত সেই বাঘের থাবা, বাঘের নখ, বাঘের আঁচল, বাঘের লেহম, এই ঝুঁকির মধ্যে তারা পড়ে যাবে। বিএনপি অনেক বড় দল, এই দলে যারা কর্তা ব্যক্তি রয়েছেন নানা রকম ঘাত প্রতিঘাতে তারা অভিজ্ঞ। আশা করি বিষয়টি তারা সিরিয়াসলি দেখবেন, যাতে আমরা খুব সুন্দরভাবে দ্রুত গণতন্ত্রের পথে যেতে পারি, একটি নির্বাচনের মাধ্যমে আমাদের পছন্দের সরকার পেতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক এনায়েত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।